হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগার নতুন একটি গল্প নিয়ে। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটি অনেক গরম হতে পারে, তাই দয়া করে বাচ্চারা এই ভিডিওটি দেখবেন না, আর মুরব্বীরা দূরে থাকবেন। তো গল্পে যাওয়া যাক। আমার বিয়ের বেশ কিছুদিন কেটেছিল। আমার বর ডাক্তার ছিল, রাতে তার নাইট ডিউটি থাকত। আমার শ্বশুর বাড়িতে আমার বর, আমার একটা অল্পবয়সী দেওর আর একজন ননদ থাকত। আমার দেওর রোজ একটা করে নতুন সিনেমা নিয়ে আসত, যেটা আমার ননদ আসে একা বসে দেখত। একদিন আমি দেখার জন্য জেদ করলাম। তখন দেওর বলল, এটা তোমার দেখার মতো সিনেমা নয়। আমি তো অবাক হয়ে গেলাম, কেননা তারা দরজা ভিতর থেকে বন্ধ করে সিনেমা দেখত। আমি রাতে এমনিতেও বোর হয়ে যেতাম, কেননা আমার বর সকালবেলা আসত, আর তখন তো আমি ঘরে একাই থাকতাম। আমার দেওর ননদ দুজনেই আমার সাথে অনেক কম কথা বলত। যখনই দেবর রাতে ঘরে আসত, কোনো না কোনো সিনেমার সিডি নিশ্চয়ই আনত, আর তারপর আমার ননদ আর দেওর ঘরে গিয়ে ঘর বন্ধ করে বসে যেত। আমার শ্বশুর বাড়িতে একটাই টিভি ছিল, যেটা আমার দেওরের ঘরে থাকত। তাদের এই অদ্ভুত আচরণ আমার অদ্ভুত লাগত। ঘরে সবার থেকে লুকিয়ে টিভি দেখতে হবে। আমি তো ভেবেই যেতাম। আমি কখনো কখনো ভাবতাম যে এই ব্যাপারে নিজের বরের সাথে কথা বলবো। তারপর এটা ভেবে চুপ করে যেতাম যে আমার বর এটা আবার না ভেবে নেয় যে তার ভাই বোনকে আমি হিংসা করি। আর এমনিতেও আজকাল তো বেচারা বৌদিরা এমনিতেই বদনাম হয়। একদিন সকালবেলায় আমার চোখ খুলল। তখন আমার বর হসপিটাল থেকে ফিরে আসলো। আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেলাম। তারপর তাড়াতাড়ি নিজের জন্য আর নিজের বরের জন্য জলখাবার বানালাম। সেটা ট্রেতে রাখলাম, আর নিজের ঘরেই নিয়ে আসলাম। ততক্ষণ আমার বর মুখ ধুয়ে জামাকাপড় বদলে বিছানায় বসেছিল। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, এসো জলখাবার খেয়ে নাও। আমার বর হাসল, আর আমার হাত থেকে টেনে নিতে নিতে থ্যাংক ইউ বলল। আমিও হেসে দিলাম। আমার বর জিজ্ঞাসা করল, তোমার হাতে কিসের আঘাত? আমি নিজেও অবাক হয়ে গেলাম, আর বললাম, ও কিছু না, কাল রান্নাঘরে খাবার বানানোর সময় হাতে একটু জ্বলে গিয়েছিল। তারপর এটা ভুলে গিয়ে রাতে যখন খাবারের বাসন ধুতেছিলাম, তখন হাতে জল পড়ে ছাল উঠে গেছে। আমার বর বলল, মন দিয়ে কাজ করতে। আমি হেসে মজার ছলে বললাম, যা আপনার হুকুম স্যার। আমার বর বলল, ছোট বোনকে বলে দিও যে যাতে তোমার সাথেই ঘরের কাজে সাহায্য করে। আমি কিছু ভাবতে ভাবতে চুপ করে গেলাম। যখন আমি কথার উত্তর দিলাম না, তখন আমার বর আমায় জিজ্ঞাসা করলে, কি হয়েছে? আমি বললাম, তোমার বোন সারাদিন ঘরে বসে থাকে, আর রাত হলেই তোমার ভাই চলে আসে। তারপর তো তাঁরা দুজনে ঘরের ভিতরে বসে টিভি দেখে, সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। তাহলে আমি কাজের জন্য কি করে বলবো? আমার মনে আসা কথা আমি সাথে সাথে আমার বরকে বলে দিলাম। আমার বর ভেবে বলল, ঠিক আছে, আমি নিজেই বলে দেব। আমি বরকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এবার ধীরে সুস্থে জলখাবার খেয়ে নাও। কেননা আমি জানতাম যে সে ক্লান্ত। আমার বর বলল, তুমিও খাবার খেয়ে নাও, না হলে তো ঠান্ডা হয়ে যাবে। তাই আমরা দুজনে একসাথে বসে খাবার খেলাম। আর তারপরে ঘরের লাইট বন্ধ হয়ে গেল, আর আমি খাবারের বাসনগুলোকে জড়ো করে নিয়ে রান্নাঘরে চলে এলাম, আর আমার নিজের কাজে লেগে গেলাম। সবে মাত্র হল ঘরে ঝাড়ু দিয়ে একটু শ্বাস প্রশ্বাস নেবার জন্য 2 মিনিট হল ওখানে রাখা খাটে বসলাম। তখনই আমার ননদ আসলো আর বলল, বৌদি জলখাবার বানিয়ে দাও। সে বেশ জোরে বলল। আমার নন্দের কথা বলার ধরন ঠিক এরকমই ছিল, যেন সামনে থাকা মানুষটা তার চাকর আর সে মালিক। প্রথম থেকেই তার ব্যবহার আমার অদ্ভুত লাগত, কিন্তু আমি ঘরের পরিবেশ নষ্ট করতে চাইতাম না, তাই চুপ থাকতাম। আমি চুপচাপ রান্নাঘরে চলে এলাম, আর জলখাবার বানিয়ে আমার নন্দের সামনে রেখে দিলাম। ততক্ষণে আমার দেওর উঠে পড়েছিল। তারপর আমি তার জন্য জলখাবার বানালাম আর নিজের কাজ করতে লাগলাম। আমি আমাদের সামনে খুব কম যেতাম, কেননা তার নজর আমার ভীষণ অদ্ভুত লাগত। আমি ঘরে এসে বিছানায় বসে পড়লাম। আমার হাতে ভীষণ ব্যথা করছিল। আমার চোখে জল চলে আসলো।
এতক্ষণে তো আমার বরের চোখ খুলে গিয়েছিল। আমার বর চিন্তায় জিজ্ঞাসা করল কি হয়েছে। আমি নিজের চোখের জল মুছে দিলাম। রান্নাঘরে কাজ করছিলাম, তখনই ছাল ওঠা জায়গাটায় জল লাগার জন্য ব্যথা হচ্ছে, জ্বালা করছে। আমার বর বলল, তুমি কেন কাজ করলে? আমার ছোটবোন করে দিত, দাও নিজের হাত দেখাও। আমার হাত নিজের হাতে নিয়ে আমার বর দেখার পর আমাকে জেদ করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল আর সাথে কিছু ওষুধ দিয়ে দিল। হসপিটাল থেকে আমি ঘরে আসলাম। তখন ঘর যেমন পড়েছিল, জলখাবারের বাসন যেগুলো আমি আমার ননদ দেওরকে দিয়েছিলাম সেরকম অবস্থাতেই টেবিলে পড়েছিল। আমি ভীষণ রেগে গেলাম, কিন্তু চুপ ছিলাম। তখনই আমার বর চেয়ারে বসে জিজ্ঞাসা করল, বাসন এখনো পর্যন্ত এখানেই রাখা? আমি বললাম, হসপিটালে যাওয়ার আগে তোমার বোন আর ভাইকে জলখাবার দিয়েছিলাম, তো তারাই বাসন ছেড়ে চলে গেছে। আমি এখনই উঠিয়ে নিচ্ছি বলে বাসনগুলোকে আমি ট্রের মধ্যে রাখতে লাগলাম। আমার বর বলল, ডাক্তার তোমায় কাজ করতে তো বারণ করেছে, নাহলে ঘা ঠিক হবে না। আর আমাকে চেয়ারে বসার ইশারা করল। তখন আমি তার পাশে বসলাম। আমার বর নিজের বোনকে ডাকল। আমার বর নিজের ছোট বোনকে ছোট বলে ডাকত, আর হয়তো প্রথম থেকেই তার এই অভ্যাস ছিল। না হলে তার বোন কোনো দিক থেকেই তার থেকে ছোট বলে তো মনে হতো না। ঠিক সময় বিয়ে হলে এতদিনে তো ছোট ছোট বাচ্চাও হয়ে যেত। হ্যাঁ দাদা, আমার ননদ মোবাইল দেখতে দেখতে রাগের মেজাজে বলতে লাগল, আমার বর আমার ননদকে বললে বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাও, আর সেগুলো ধুয়ে রেখে দাও। সে রেগে গিয়ে নিজের দাদার দিকে দেখতে লাগল। আমার বর বলল, এ তো অবাক হওয়ার কি আছে, তুমি খেয়েছিলে তো সেগুলোকে উঠিয়ে রান্নাঘরে রেখে দেবে, তাতে অসুবিধা হওয়ার কথা নয়। যখন ঘরে সবাই মিলে থাকছি তাহলে কাজ একজন কেন করবে? ডাক্তার তোমার বৌদিকে কাজ করতে বারণ করেছে। আমার ননদ প্লেট ধরে বাসন তুলে রান্নাঘরে চলে গেল। আমি দেখলাম আমার বর ভীষণ ভালো, সে আমার অনেক খেয়াল রাখে, আমায় কখনো কোনো জিনিসের জন্য চিন্তা করতে হয় না। শুধু আমার ননদ আর আমার দেওরের ব্যবহারই আমার অদ্ভুত লাগত। তারা দুজন নিজের দুনিয়াতেই মগ্ন থাকত, না কথা বলতে জানত আর না তারা কোনো ভদ্রতা জানত। যখন কিনা আমার ননদ আর দেওরের তুলনায় আমার বর আমার সাথে ভালো ব্যবহার করত, ভালোভাবে কথা বলত। আমার তো এমনও মনে হতো যে আমার বরের মা নিশ্চয়ই তাকে কোথা থেকে দত্তক নিয়েছে, অথবা আমার ননদ দেওরকে ভাবতে ভাবতে আমি নিজের ভাবনার উপরে হাসতে লাগলাম। সন্ধেবেলায় আমার বর ডিউটিতে চলে গেল, আর আমি হলে এসে বসলাম। বড় বলে গিয়েছিল যে আমাকে ঘরের কোনো কাজ যেন না করতে দেওয়া হয়। নিজের দাদার কথা শোনার জন্য সে কি রান্নাঘরে খাবার বানাতে গেল। কিছুক্ষণ পরেই ঘরের দরজায় কেউ আওয়াজ দিল, কে? আমি দরজার কাছে এসে জিজ্ঞাসা করতেই বলল, বৌদি। আমি আমার দেওর বলল, আর আমি দরজা খুললাম। তারপর আমার দেওয়া ঘরে আসতেই সোজা নন্দের ঘরে গেল। যখন সে নন্দের ঘরে গিয়ে তাকে ডাকল, তখন আমার ননদ রান্নাঘর থেকে সাড়া দিতেই সে রান্নাঘরে চলে আসলো। দুজনে আস্তে আস্তে কিছু কথা বলছিল নিজেদের মধ্যে। আমি হলে থাকার সোফায় বসেছিলাম, তাদের কথা আমি ভালোভাবে শুনতে পাইনি। তারপর হঠাৎ করে আমার দেওরের ফোন বাজতে লাগল। তখন সে কোন সিডি আমার ননদকে দিল আর কানে ফোন লাগিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমার ননদ খাবার বানানোর সময় সেই সিডি রান্নাঘরে রেখে দিল। আমি রান্নাঘরের বাইরে ট্যাঙ্ক থেকে জল নিচ্ছিলাম, কিন্তু আমার নজর তাঁদের দুজনের উপর ছিল। আমি রান্নাঘর থেকে চলে এলাম। আমার ননদ সবজি কাটছিল, আমি তার সাথে কথা বলতে লাগলাম। সে মুখ বানিয়ে কিছু কথার জবাব দিত আর কিছু কথা এড়িয়ে যেত। আমি তার নজর বাঁচিয়ে সেই সিডিটা নিজের আঁচলের মধ্যে লুকিয়ে নিলাম। আমি রান্নাঘরের বাইরে বেরোতে গিয়ে তখনই সিডিটা আমার আঁচল থেকে মেঝেতে পড়ে গেল। আমার ননদ সাথে সাথে তাকালো। আমি কিছুই হয়নি এমন একটা ভাব করে জিজ্ঞাসা করলাম, এই সিডিটা কোথা থেকে আসলো? আর সেই সিডিটা হাতে তুললাম যাতে আমার ননদ আমার উপর সন্দেহ না করে যে আমি তার উপর, আমাদের উপর নজর রেখেছি। এটা আমাকে দাও বলে আমার ননদ সাথে সাথে আমার হাত থেকে সিঁড়িটা নিয়ে নিল আর তাড়াতাড়ি সেটা নিয়ে নিজের ঘরে চলে গেল। সবাই খাবার খেয়ে নিল। তারপর আমার ননদ আর আমার দেওর সব সময়ের মতো নিজের ঘরে চলে গেল আর কোনো সিনেমা লাগলো আর দরজা বন্ধ করে দিল। আমি বোর হয়ে নিজের ঘরের মধ্যেই চক্কর কাটছেছিলাম।
তারপর নিজের ঘরে গিয়ে ফোন লাগিয়ে কথা বলতে লাগলাম। আর তারপর বুঝতেই পারলাম না যে কখন আমার ঘুমের চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সকাল বেলা উঠে আমি সময়মতো নিজের কাজে ব্যস্ত হলাম। তারপর কাজ পুরো করে নিজের ঘরে আসলাম। তখন আমার বর বলল, যতক্ষণ আমার হাত ঠিক না হয় আমি যেন নিজের বাবার বাড়ি চলে যাই, যাতে আমি একটু রেস্ট পাই আর আমার হাত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি তাড়াতাড়ি তৈরি হলাম আর ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় রেখে দিলাম আর নিজের বড়ির সাথে নিজের বাবার বাড়ি চলে গেলাম। আমি সকালে যখন উঠলাম তখন আমার বরের ফোন আসলো। কিছুক্ষণ তার সাথে কথা বললাম। সে ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। আমার মা আমায় জলখাবারের জন্য ডেকে নিল। আমি জলখাবার খাওয়ার জন্য হলঘরে চলে এলাম। মা টেবিলে জলখাবার দিয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে জল খাবার খেলাম। আমি আস্তে আস্তে বাসনগুলো গুছিয়ে নিলাম। মা আমাকে বলতে লাগলো, আর এসো না, বসে থাকো, এই কাজটা তো আমি নিজেই করে নেব। আমি বললাম, ওখানেও তো করি, এখানেও করে নিচ্ছি। মা হেসে বলল, না, কোন দরকার নেই। আরাম করার জন্য এসেছো, আরাম করো, না হলে জামাই কি বলবে যে দেখো আমার শাশুড়ি আমার বুকে আরাম করতেও দেয়নি বলে আমার হাত থেকে বাসন নিয়ে রান্নাঘরে চলে গেল। আমি তখনও সেখানেও ভাবেই বসেছিলাম। তখন হঠাৎ করে দরজায় কেউ যেন টোকা মারল। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বুঝতে পারলাম যে আমার বন্ধু, যে আমাদের গ্রামেই থাকত। সে আমার আসার খবর পেয়েছিল, তাই সে আমার সাথে দেখা করতে এসেছে। আমার বন্ধু আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কেমন আছো? আমি বললাম, আমি একদম ঠিক আছি, তুমি বলো? সে হাসতে হাসতে বলল, আমিও ঠিক আছি। আমি তাকে হলঘরে বসতে বললাম, তখন সে বসল। তারপর আমিও তার সাথে বসলাম। আমার বন্ধু মুখ বাড়িয়ে বলল, তুমি তো ভুলেই গেছো। আমি বললাম, সেরকম কিছু না, বিয়ের পর তো মানুষ নিজের দায়িত্ব কর্তব্যের মধ্যেই বাধা পড়ে যায়। সে হাসতে হাসতে বলল, জামাইবাবু এখানে থাকার জন্য কি পাঠিয়ে দিল? রান্নাঘর থেকে বেরিয়ে মা বলল, ওর হাত জ্বলে গেছে, ওই জন্য আরাম করার জন্য পাঠিয়েছে। না হলে এখন নিজের মায়ের কথা কোথায় বা মনে পড়ে ওর। আমি মাকে গলায় জড়িয়ে ধরে বললাম, আমার প্রিয় মা, এবার চুপ করো। মা হেসে বলল, তোমরা দুজন বসে কথা বলো, আর তারপর নিজেই রান্নাঘরে গেল। তারপর আমার বন্ধু আর আমি পুরনো কথা বলতে শুরু করি। আমার বন্ধু বলল, তোমার মনে আছে একটা রিঙ্কু মাসি আমাদের গ্রামে থাকত, সে তার স্বামীর মৃত্যুর পর মাস্টার কাকুকে বিয়ে করেছিল। হ্যাঁ, আমারও তো মনে আছে, কিন্তু কেন, কি হয়েছে? আমার বন্ধু বলল, রিঙ্কু মাসে যখন মাস্টার কাকুকে বিয়ে করল, তার আগে মাস্টার কাকু একটা ছেলে ছিল যার কথা আমরা গ্রামে প্রায়ই শুনতাম, কারণ কারো না কারো সাথে ঝগড়া হয়ে গেছে। আমি বললাম, এসব তোমার মনে আছে? আমার তো প্রথম থেকেই মাস্টার কাকুর ছেলেকে ভয়ঙ্কর বলে মনে হতো। আমার বন্ধু বলল, তুমি জানো কিছুদিন আগে কি হয়েছে? একদিন রিঙ্কু মাসি সেই ছেলেটার ঘরে গেল। তখন মাসি দেখল নিজের ঘরে বসে নিজের মোবাইল ফোনে সে মেয়েদের ফটো দেখছিল। আর ওই ছেলেটা যেই বুঝতে পেরেছে যে রিঙ্কু মাসি তাকে দেখে নিয়েছে, তখন সে ভয় পাবার বদলে রিঙ্কু মাসিকে ধমক দিতে লাগল যে সে যদি এই কথাটা কাউকে বলে তাহলে ঠিক হবে না, কিন্তু তারপরেও কাকুকে মাসি বলে দিয়েছিল। আর সে নিজের ছেলেকে অনেক মেরেছিল। আর সেই ছেলেটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। একদিন রিঙ্কু মাসি কিছু কাজের জন্য ঘরের বাইরে গিয়েছিল। তার প্রথম ভুলের থেকে তার যে মেয়েটি হয়েছিল, ওই ছেলেটি তাকে ধরে তার সাথে বদমাইশি করত, আর তার মেয়ে তাই জন্য সেই সময় আত্মহত্যা করে নেয়। আর তখন থেকেই সেই ছেলেটা সেখান থেকে পালিয়ে গেছে। বেচারি রিঙ্কু মাসে অনেক কান্নাকাটি করে। আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে বললাম, এসব শুনে আমার খুব আফসোস হচ্ছে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু ঘরে চলে গেল, কিন্তু আমার মাথা থেকে এসব কথা কিছুতেই বের হচ্ছিল না। তারপর আমি আমার বন্ধুর সাথে রিঙ্কু মাসির ঘরে চলে গেলাম, যাকে দেখে আমার ভীষণ দুঃখ হল। যুবতী মেয়ের মৃত্যু তার জন্য ভীষণ দুঃখের ব্যাপার। আমি তো তাঁকে কিছুদিন আগেই দেখেছিলাম, আর তখন থেকে এখন পর্যন্ত এটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর আমি ঘরে ফিরলাম। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আমার বর আমায় নিতে আসলো, আর আমি তার সাথে শ্বশুরবাড়ি চলে গেলাম। আমার হাতে এবার একদম ঠিক হয়ে গিয়েছিল।
আমার বর আমাকে বাড়িতে ছেড়ে নাইট ডিউটিতে গেল। আমার যখন জল তেষ্টা পেল, আমি রান্নাঘরে ফ্রিজে রাখা জল নিতে গেলাম। জলের বোতল আর গ্লাস নিয়ে নিজের ঘরে আসছিলাম। তখন আমার নন্দের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, কেননা রান্নাঘর আর আমার ঘরের মাঝখানে নন্দের ঘর ছিল। আমি ঘরের সামনে থেকে কিছু আওয়াজ পেলাম, কিন্তু সেই আওয়াজ এতটাই আস্তে ছিল যে আমি ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। ঘরের দরজায় কান লাগিয়ে আমি কিছু শোনার চেষ্টা করছিলাম, আর আমি যা শুনলাম সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার এমন মনে হচ্ছিল যেন টিভিতে কেউ কাঁদছে এমন মেয়ের ভিডিও লাগানো রয়েছে। আমি আরও শোনার চেষ্টা করলাম, আর ঠিক সেই সময় আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আমি গ্লাসটাকে তুলতে গেলাম, আর তখনই আমার দেওর দরজা খুলল আর রেগে গিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি করছো? আমি তাড়াহুড়োতে বললাম যে আমি জল নিতে এসেছিলাম আর নিজের ঘরেই যাচ্ছি।